ফার্স্ট ক্লাস পর্যন্ত পড়ছিলাম কতটুকু স্কাল বেস ফ্র্যাকচার মোটামুটি, তাই না? স্কালের বেস ফ্র্যাকচার যদি আসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কীভাবে হতে পারে আমরা বলছিলাম যে এটা ওপেন হতে পারে, ক্লোজ হতে পারে। যদি হচ্ছে সেটা কমপ্লিকেটেড হয়, কমপ্লিকেটেড মিনস যদি অ্যাসোসিয়েটেড কোনো ফোকাল নার্ভ ইনজুরি থাকে, কোনো স্পেসিফিক এরিয়া যে এরিয়াটাতে ফ্র্যাকচার হয়েছে ওই এরিয়াতে যদি ফ্র্যাকচার অ্যাসোসিয়েটেড কোনো নিউরোলজিক্যাল ইনজুরি হয়, সেই এটাকে বলছি কমপ্লিকেটেড ইনজুরি। ঠিক আছে, সবাই আমার কথা বুঝতেছো? ফরেনার্সরাও যদি আমার পুরো কনভারসেশন বুঝতে না পারো কোশ্চেন করতে হবে, ঠিক আছে? আমি বাংলা বলতেছি এই জন্য যাতে বুঝতে সুবিধা হয় কথাগুলো। এছাড়া আমরা আরেকটা কি বলছি, যদি এয়ার সাইনাস ওপেন হয় সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশনগুলো কি চলে আসবে। যদি সিম্পল একটা ক্লোজ ফ্র্যাকচার হয় খুব বেশি আমাদের কিছু করতে হয় না, আমরা একটা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি যাতে অ্যাসোসিয়েটেড কোনো অপরচুনিস্টিক ইনফেকশন না হয়, বাড়িতে কোনো সোর্স অফ ইনফেকশন না ঢুকে সেই জন্য। আর যদি কোনো ল্যাসারেশন ওগুলো থাকে সেক্ষেত্রে আমরা একটু ডেব্রাইড করব। এছাড়া যদি আমাদের ওপেন ফ্র্যাকচার নিয়ে আসে পেশেন্ট সেক্ষেত্রে আমরা খুঁজবো যে তার নিচের অ্যাসোসিয়েটেড কোনো এরিয়াতে ইনজুরি আছে কিনা এবং সেই জায়গাগুলোতে আমরা ইভালুয়েট করব যে সমস্যাগুলোকে সমাধান করা যায়। তার মানে হচ্ছে যদি এমন হয় যে কোনো ডিপ্রেস ফ্র্যাকচার আছে অর সামথিং এলস, যে ফ্র্যাগমেন্টেড পার্ট, বনি পার্ট আছে সেটাকে রিমুভ করতে হবে, ওই এরিয়ার ক্লট বা এলোমেলো থাকলে ওই জিনিসগুলোকে ইভাকুয়েট করতে হবে। এছাড়া যদি এয়ার সাইনাস ওপেন হয় সেক্ষেত্রে ওটাকেও আমরা এক্সপ্লোর করব এবং অবশ্যই সাথে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। এর পরবর্তীতে আমরা দেখব যে স্কাল ব্রেস ফ্র্যাকচার যদি নন কমপ্লিকেটেড হয় সেক্ষেত্রে আমরা খুব বেশি কিছু করি না। দেখো এখানেও সিম্পল অটোরিয়া, রাইনোরিয়া এগুলো থাকলে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টেই রাখি। কমপ্লিকেটেড যদি হয় ইন দ্যাট কেস স্কাল ব্রেস ফ্র্যাকচারে আমাদের ট্রিটমেন্টগুলো হবে অবশ্যই নন কমপ্লিকেটেডের সাপোর্টিভ থেরাপি এবং কমপ্লিকেটেডের ক্ষেত্রে অবশ্যই অ্যাসোসিয়েটেড তার নিউরোলজিক্যাল যে স্পেসিফিক এরিয়াতে ইনজুরি হয়েছে ওই এরিয়া স্পেসিফিক ট্রিটমেন্ট লাগবে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে সবসময় স্কাল বেস ফ্র্যাকচারের ক্ষেত্রে এই রেড মার্কিং কথাটা হচ্ছে তোমাদের মাথায় থাকতে হবে যে কখনোই একে আমরা ব্লাইন্ডলি এনজি টিউব ঢুকাবো না। আমরা দুইটা জায়গাতে এনজি টিউব ঢুকাই না ব্লাইন্ডলি। একটা হচ্ছে কোনো বাচ্চার ক্ষেত্রে স্পেশালি যদি বিলো 9 ইয়ার্স অফ এজ হয় সেক্ষেত্রে আমরা ব্লাইন্ডলি ঢুকাই না। আরেকটা হচ্ছে যাদের স্কাল বেস ফ্র্যাকচার আছে তাদের ক্ষেত্রে আমরা কখনো ব্লাইন্ডলি এনজি টিউব ঢুকাই না। কারণ কি, যেহেতু আমরা বলতেছি স্কাল বেস ফ্র্যাকচার আছে, ব্লাইন্ডলি ঢুকাইতে গিয়ে সে অন্য কোথাও ঢুকে যেতে পারে। আমরা এনজি টিউব ইন্ট্রোডিউস করে কি হবে, নাজাল ইয়ার ক্যাভিটি, নাজাল যে ওপেনিং আছে সেটা দিয়ে না। সাপোজ এই পেশেন্টের কিডনিফর্ম সাথে এদিকে ফ্র্যাকচার আছে, ঢুকে যেতে পারে না উপরে, সেক্ষেত্রে এটা আমরা খুবই কশাস থাকবো। এখানে দেখো, এখানে আমাদের বলছি যে কি জায়গায় কমপ্লিকেটেড মিন্স এর সাথে কোনো পিটুইটারি ডিসফাংশন থাকতে পারে, আর্টেরিয়াল ডেসিকেশন থাকতে পারে, পেশেন্টের অ্যানোসমিয়া থাকতে পারে। এটা হচ্ছে স্পেসিফিক এরিয়ার উপরে ডিপেন্ড করবে। লাইক আমার যদি পেট্রাস টেম্পোরাল বোন ভাঙে সেটাতে আমার কি ধরনের হবে, আমার অটোরিয়া হবে। যদি আমার ক্রিব্রিফর্ম প্লেট ভাঙে সেক্ষেত্রে আমার রাইনোরিয়া হবে। এরকম যেমন স্পেসিফিক এরিয়া অনুযায়ী একটা সিমটম চলে আসতেছে বাইরে থেকে যেটা দেখতেছি, একই সাথে তার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনগুলোও অ্যাকর্ডিং টু এরিয়া চলে আসবে। আমি কি বুঝাতে পারছি? এভরিওয়ান ইজ ক্লিয়ার? ওকে, এখন আসি আমরা এক্সট্রাডুরাল হেমাটোমা। এটা আমরা অনেক ইম্পর্টেন্স দিব। কেন? কারণ এটা তোমাদের রিটেনে আসবে, ভাইভাতে কোশ্চেন করা হবে, অস্কিতে তোমাদের স্টেশন হিসেবে আসে। এক্সট্রাডুরাল হেমাটোমাটা কি জিনিস? এটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট, দ্যাট ইজ তোমাদের এখানে দেখো যে ডুরামেটার এবং ক্রেনিয়াল বোনস। আমাদের স্কাল বোনের জাস্ট নিচে কি থাকে, ডুরামেটার থাকে, তাই না? ডুরামেটারের মাঝখানে যদি কোনো ব্লাড কালেকশন হয় সেটাকে আমরা বলবো এক্সট্রাডুরাল হেমাটোমা। এক্সট্রাডুরাল হেমাটোমাটা কেন হইতেছে? ডিউ টু স্কাল ফ্র্যাকচার। স্কাল আর স্কাল ভল্ট একই জিনিস, ঠিক আছে? ভল্টের এখানে যদি ফ্র্যাকচার হয় কোনো, সেগুলো কোথায় জমা হবে? কমনলি ইন বিটুইন ভল্ট এবং ডুরামেটার। এই জিনিসটা যেহেতু ভল্টটা একটা হার্ড স্ট্রাকচার এবং এটা হচ্ছে একটা কার্ভিলিনিয়ার একটা স্ট্রাকচার, তাহলে এর মাঝখানে যদি ব্লাড কালেকশন হয় তাহলে ব্লাড একটা প্রেশার দিবে, ব্রেন তো সফট ম্যাটার, ও ভিতরের দিকে চাপবে, তাহলে স্বাভাবিকভাবে স্ট্রাকচারটা কেমন হবে? লেন্টিফর্ম হবে, ঠিক আছে? যেটা আমরা এক্সরেতে দেখব এবং এটা খুবই স্পেসিফিক ফর এক্সট্রাডুরাল হেমাটোমা, সেটা আমরা পরে আসতেছি। এখন দেখো কোথায় কোথায় হয়। কমনলি টেম্পোরাল বোন এরিয়াতে হয়, তিনটা জায়গায় সবচেয়ে বেশি হয়। সবচেয়ে কমন, এই তিনটার মধ্যেও সবচেয়ে কমন হয় টেম্পোরাল রিজনে, ঠিক আছে? টেম্পোরাল রিজনে কোথায় কোথায় হচ্ছে? এটা হচ্ছে কমনেস্ট সাইড টেরিয়ন যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সবচেয়ে থিনেস্ট পার্ট অফ দ্য স্কাল, ঠিক আছে? তাহলে এই জায়গায় হবে এবং এর কর্নারে, টেরিয়নের কর্নারে কে থাকে?
মেনিনজিয়াল আর্টারি থাকে না, মেনিনজিয়াল ভেসেল থাকে, মিডল মেনিনজিয়াল ভেইন থাকে, তাই না? এই মিডল মেনিনজিয়াল ভেইন থেকে হচ্ছে অনেক বেশি ব্লিডিং হয়, তাহলে এটা হচ্ছে সবচেয়ে কমন। নেক্সট কি আসতে পারে? ফ্রন্টাল রিজন আসবে, আর হতে পারে পোস্টেরিয়র ফোসা। এই তিনটা জায়গায় এই এক্সট্রাডুরাল হেমাটোমাগুলো কমন। এখন সোর্স অফ ব্লিডিং কোন জায়গা থেকে বেশি হতে পারে? আমরা এরিয়া অনুযায়ী প্রত্যেকটা জিনিস পড়তেছি, সো এরিয়া অনুযায়ী প্রত্যেকটা জিনিসে যাবে। দেখো, মিডল মেনিনজিয়াল আর্টারি হতে পারে, ডুরাল ভেনাস সাইনাস হতে পারে, এবং ফ্র্যাকচার বোনি এজ হতে পারে। এই তিনটা জায়গা থেকে ব্লাড আসতে পারে। সাপোজ আমার একটা বোন ফ্র্যাকচার হয়ে গেছে, ট্রমার কারণে কীভাবে হতে পারে? ট্রমার জন্য ডুরাল ভেনাস সাইনাসগুলো আমরা যখন কনকাশন হবে, ব্রেন ম্যাটারটা যদি আমাদের ম্যাক্সিমাম সময় কি হয়, ও কুশন হিসেবে কাজ করে সিএসএ, ওটার মধ্যে ভাসে, তাই না? কিন্তু যখন হচ্ছে কোনো কনকাশন হচ্ছে, এক্সিলারেশন ডিসিলারেশন হচ্ছে, ওখান থেকে যে ভেনাস সাইনাসগুলো কমিউনিকেট করতেছে, যে ভেসেলগুলো কমিউনিকেট করতেছে, ওরা টিয়ার হবে, ওখান থেকে হতে পারে। বনি এজ যদি ফ্র্যাকচার হয়, এগুলো কি স্পঞ্জি বোন না? এর ভিতরে কি থাকে? বোন ম্যারো থাকে, তাহলে ওখান থেকে ব্লিডিং হতে পারে। এছাড়া কি হতে পারে? আমরা যে ব্লাড সোর্সের কথা বললাম, যে একটা বড় ভেসেল থাকে, তাহলে সেখান থেকে হতে পারে। তাহলে এই জিনিসটার কি ইয়ে হবে, কনসিকুয়েন্স হবে? ভিতরে ব্লিডিং হচ্ছে, ব্লাড জমা হচ্ছে, একটা এক্সট্রা জিনিস, ওর তো স্পেস নাই। অ্যাবডোমেনে যেমন অনেক কিছু বাড়তে পারে, চামড়ার একটা অ্যাবডোমিনাল ওয়াল কি, স্কিন, মাসেল, এগুলো কি টেনসাইল একটা স্ট্রেংথ আছে, ওগুলো বড় হতে পারে। কিন্তু বোনস, ক্রেনিয়াল বোনস কি কখনো এক্সপান্ড করতে পারবে? পারবে না। তাহলে সে যা জমা হবে আলটিমেটলি প্রেশার দিবে কাকে? ব্রেনকে সরাসরি সে প্রেশার দেবে। সো যখনই হচ্ছে ইন্টারক্র্যানিয়াল প্রেশারটা বেড়ে যাবে, এই জিনিসগুলো যখন কালেকশন হবে, তখন কি করবে? ইন্টারক্র্যানিয়াল প্রেশারটাকে বাড়াবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে করতে হবে। তাহলে যখন হচ্ছে এই প্রেশারটা বেড়ে যাবে, তখন কি হয়? এখানকার বাকি এরিয়াগুলা, স্পেশালি যে ভেন্ট্রিকলসগুলো আছে, ওগুলো তো ফাঁপা জায়গা, ওরা প্রথমে একটু স্কুইজ করে জায়গা দেওয়ার চেষ্টা করে। মনে করো একটা সিম্পল এক্সাম্পল ধরো, তোমাদের একটা বেঞ্চে যদি 6 জন বসার জায়গা থাকে, তুমি 7 জন অ্যাকোমোডেট করতে পারবো। 8 নম্বর জন আসলে একজন পড়ে যাওয়ার সম্ভাবনা হবে। 9 নম্বর জন আসলে অবশ্যই একজন পড়ে যাবে। এম আই রাইট? তাইলে সিমিলারলি যখন আমরা ব্রেনেও অ্যাকুমুলেশন হচ্ছে ফ্লুইডগুলা, ফ্লুইড মিনস হচ্ছে ব্লিডিং, যে ব্লাডগুলো অ্যাকুমুলেট হচ্ছে, সেগুলো কী করবে? প্রথমে যখন অল্প হবে, ওরাও একটু চেষ্টা করে অ্যাকুমুলেট করার জন্য। তারপরে যখন আর পারে না, ওই ভেন্ট্রিকলগুলোতেও প্রেশার পড়ে, ওরা তখন সরে যায়। কী হয়? মিড লাইন শিফট হয়। যখন নিচের দিকে প্রেশার দেয়, তখন কি হয়? এখানকার যে মিড ব্রেন স্টেম, ওগুলো কী করে? হার্নিয়েশন হয়, ঠিক আছে? নিচের দিকে নেমে আসে। এই হার্নিয়েশন হওয়ার জন্য কি হয়? আমাদের যে থার্ড ব্রেন স্টেম বা মিড ব্রেনে যখন প্রেশারটা পড়ে, ওগুলো হার্নিয়েশন হয়, ওগুলোতে কী হয়? আমাদের যে থার্ড নাম, ওগুলোকে প্রেশার দেয়। এটা কি করে? থার্ড নাম অকুলার মুভমেন্ট কন্ট্রোল করে, প্লাস পিপিলারি মাসেল, সিলিয়ারি মাসেলগুলোকে কন্ট্রোল করে। তার মানে হচ্ছে আমার পিপিলের সাইজটাকে কন্ট্রোল করতেছে থার্ড নার্ভ। আচ্ছা, যখন ওইটা কাজ করতে পারবে না বা ওইটাতে প্রেশার পড়বে, তখন কি হবে? পিপিলারি ডাইলেটেশন নিয়ে চলে আসে। তাহলে এটা আমরা কি পাই? যে পেশেন্ট যখন আসে আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? এটা হচ্ছে অ্যাজ এ হোল। আচ্ছা, এটা হচ্ছে অ্যাজ এ হোল এক্সট্রাডুরাল হেমাটোমার ফিচার। যখন হচ্ছে আমি যেটা কমপ্লিট করতেছিলাম, সেটা হচ্ছে আমাদের কাছে পেশেন্ট ডাইলেটেড পিপিল নিয়ে আসে। যদি এক পাশে হয়, তাহলে যে কোনো এক পাশে এই হবে, কারণ আমরা জানি যে ব্রেনটা আমাদের কন্ট্রোলেটারাল যে কোনো ফাংশন কন্ট্রোল করে। তার মানে যে পাশে হবে তার অপোজিট সাইডে পিপিলটা ডাইলেটেড হবে। কিন্তু যদি দুইটাই হয়, সেক্ষেত্রে হচ্ছে দুই পাশেরটাই ডাইলেটেড হবে। এখন সাপোজ একটা পেশেন্ট সিঙ্গেল ইয়াতে ডাইলেটেশন নিয়ে আসলো, আমাদের মাথায় আগে রাখতে হবে যে পেশেন্টের প্রি এক্সিস্টিং কোনো অ্যানাইসোকোরিয়া আছে কিনা। অ্যানাইসোকোরিয়া মিনস ভেরিয়েশন ইন সাইজ শেপ ইন পিপিলারি ওপেনিং। কোনো পেশেন্টের জন্মগতভাবে এই জিনিসটা থাকতে পারে যে তার একটা পিপিল ছোট, একটা বড়। এখন একটা হেড ইনজুরির পেশেন্ট সামহাও আমার কাছে আসছে, সিম্পল একটা কনকাশন নিয়ে, তার কোনো ট্রমা নাই, কোনো এক্সটার্নাল হেমাটোমা নেই, কিছুই নাই, কিন্তু আমি দেখলাম তার পিপিলটা ছোট। আমার ফার্স্টেই মাথায় আসবে কি, যে পেশেন্টের হেড ইনজুরির হিস্ট্রি দিচ্ছে, তার পিপিলটা ডাইলেটেড, তাহলে আমার আরেকটা ছোট। আমার তখন মাথার মধ্যে কি আসবে? তার ইন্টারনাল কোনো প্রাইমারি ব্রেন ইনজুরি আছে কিনা, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই হিস্ট্রি নিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে, যেটা কি তার আগেই ছিল না এখন ছিল। আর বায়োলেটার হলে তো কোনো সমস্যা নেই ইউজুয়ালি। নেক্সট চলে আসে আমরা এক্সট্রাডুরাল হেমাটোমা, যে এটার ফিচার সবচেয়ে কমন এবং একটা স্পেসিফিক সিমটম যেটা আমরা সবসময় আলাদা করতে পারি, সেটা হচ্ছে লুসিড ইন্টারভাল। ইউজুয়ালি যে কোনো প্রাইমারি ব্রেন ইনজুরি, সেটা এক্সট্রাডুরাল হেমাটোমাই হোক আর সাবডুরাল হেমাটোমাই হোক, সেক্ষেত্রে আমরা কি পাবো? পেশেন্টের লস অফ কনশাসনেস পাবো। পেশেন্ট অবশ্যই আনকনশাসনেস নিয়ে একটা হিস্ট্রি দিবে।
এখন যদি এক্সট্রাডুরাল হেমাটোমা হয় তাহলে হিস্ট্রিটা কিভাবে দিবে, যে সে আনকনশিয়াস প্রথমে হয়ে গেছিল কিন্তু তারপরে উঠে দাঁড়াইছে, সে হাঁটাচলা করছে, নর্মাল কথাবার্তা বলছে, তারপরে আবার আনকনশিয়াস হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে লুসিড ইন্টারভাল, যে মিড টাইমে সে ভালো ছিল তারপরে আবার আনকনশিয়াস হয়ে গেছে। এটা কেন হয়? প্রথমে তার ট্রমার কারণে তার লস অফ কনসিয়াসনেস হয়, সে উঠে দাঁড়ায়, স্বাভাবিক হয়, তারপরে তার যখন হেমাটোমাটা বড় হইতে থাকে সে আবার প্রেশার দেয়, তখন তার লস অফ কনসিয়াসনেসটা আবার চলে আসে। এখন যদি একটা পেশেন্টের সাবডুরাল হেমাটোমা হয় তার কিন্তু কখনোই এই লুসিড ইন্টারভাল হবে না। তাহলে আমাদের একটা হিস্ট্রি দিয়ে, একটা ফিচার দিয়ে আমি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করব যে এটা এক্সট্রাডুরাল না সাবডুরাল। বিকজ যখন আমার কাছে একটা ইমার্জেন্সিতে পেশেন্ট আসবে, সিটি স্ক্যান করাটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, ম্যাক্সিমাম টাইমে যদি এটা অ্যাসল্ট না হয়, স্পেসিফিক্যালি কেউ যদি শুধু মাথায় বাড়ি না দেয়, তাহলে মোস্ট অফ দি অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি যেগুলো হেড ইঞ্জুরি করে, মোস্ট অফ দি টাইম এগুলো হচ্ছে হাই এনার্জি ইঞ্জুরি। ঠিক আছে, হাই এনার্জি ইঞ্জুরি মানে কি? হোল বডিতে যে কোনো জায়গায় ট্রমা হবে, দ্যাট ইজ পলিট্রমার একটা হিস্ট্রি থাকবে। আমি কি বুঝাইতে পারছি? কোনো কোশ্চেন আছে? পলিট্রমা অর হাই এনার্জি ইঞ্জুরি যদি না হয় সেক্ষেত্রে কমনলি ট্রমার জন্য হেড ইঞ্জুরি হয় না। শুধু সোললি হেড ইঞ্জুরি উইদাউট এনি আদার ইঞ্জুরি ইন আদার পার্টস অফ দ্য বডি, ইউজুয়ালি ইট নট হ্যাপেন। ঠিক আছে, স্পেসিফিক্যালি কখন হইতে পারে? কমনলি অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট, কেউ হিট করছে, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে যে আর কোথাও মারে নাই, মাথায় মারছে, যে মাইরেই ফেলবো, ঠিক আছে, আর শরীরে আর কোথাও, এটা হইতে পারে ইন কেস অফ অ্যাসল্ট। বাট নর্মালি ট্রমার ক্ষেত্রে যদি পলিট্রমা অ্যাসোসিয়েটেড থাকে, সেক্ষেত্রে যখন আমার কাছে প্রেজেন্ট করবে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, অবশ্যই আমি আগে এটিএলএস এর মাধ্যমে প্রাইমারি সার্ভে করব, তার অ্যাসোসিয়েট ফুল বডি এক্সপোজ করে আর কোথাও ইঞ্জুরি আছে কিনা সেটা আমাকে কনফার্ম করতে হবে, এবং অন্য কোনো ইঞ্জুরির জন্য তার লাইফ এবং ডেথ কোনো ম্যাটার চলে আসতেছে কিনা সেক্ষেত্রে আমাকে ওগুলো ডিল করতে হবে। তার মানে আমরা সবসময় ফোকাস করি লাইফ সেভিং এবং লিম সেভিং, এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা ফার্স্টেই করে ফেলবো। ঠিক আছে, দেন আর কি নিয়ে আসতে পারে? পেশেন্টের সিভিয়ার হেডেক নিয়ে আসতে পারে। ইউজুয়ালি এদের কোনো নিউরোলজিক্যাল ডেফিসিটের ফিচার আসে না, শুরুতে কিন্তু আসে না, কারণ মোস্ট অফ দি টাইম এদের শুধু হেমাটোমাটা থাকে, যেটা আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে সময় নিয়ে যদি থাকে তখন এটা প্রেশার দেয়, তখন নিউরোলজিক্যাল ফিচারগুলো আসে। ঠিক আছে, এখানে দেখো ফিচার্স অফ নিউরোলজিক্যাল ডেফিসিট, এগুলো কখন স্টার্ট হয়? ডিউ টু কম্প্রেশন অফ দি ব্রেন ম্যাটার বাই এক্সপান্ডিং হেমাটোমা। আমার কথা ক্লিয়ার? উইদাউট এনি কম্প্রেশন, মানে ফার্দার কম্প্রেশন যদি না হয়, যদি ব্রেনে কম্প্রেশন না দেয় হেমাটোমা, যদি ছোট্ট হেমাটোমা হয়, তখন পেশেন্টের কোনো নিউরোলজিক্যাল ফিচার থাকবে না। এই কম্প্রেশনগুলো দেওয়ার জন্য কি কি হবে? যেই এরিয়াতে হবে সেই এরিয়া যে ফাংশনগুলোকে কন্ট্রোল করে সেই এরিয়ার ফিচারগুলো আসবে। আমি প্রত্যেকটা কথা বাংলায় এই জন্য বলতেছি যে প্রত্যেকটা জিনিস তোমাদের কনসেপশনটা খুবই ক্লিয়ার হইতে হবে। যদি না জানো, শুধু মুখস্থ করো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলাবা। আমার কথা কি সবাই বুঝতেছো? ওকে, যতক্ষণ না বুঝতে পারো ততক্ষণ কোশ্চেন করবা, আই ওন্ট মাইন্ড। ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছি যে কম্প্রেশন যদি হয় সেক্ষেত্রে কি কি ফিচার আসতে পারে? অবশ্যই কন্ট্রালেটারাল হেমিপ্যারেসিস হইতে পারে, কনশাস লেভেলটা কমে যেতে পারে, তার মানে পেশেন্ট ড্রাউজি থাকতে পারে, আনকনশাস হইতে পারে, ইপসিল্যাটারাল পিপিলারি ডাইলেটেশন হইতে পারে, যেটা আমি তাকে হিস্ট্রি নিয়ে কনফার্ম করব যে এটা ডিউ টু হেড ইনজুরি, নট ডিউ টু অ্যানাইসোকোরিয়া। ঠিক আছে, আর এছাড়া আমরা একটা ফিচার পাই, এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে হোয়াট ইজ কুশিং ট্রায়াড। তিনটা ফিচারকে আমরা একসাথে বলি কুশিং ট্রায়াড। কি কি? হাইপারটেনশন, ব্রাডিকার্ডিয়া, ইররেগুলার রেসপিরেশন। ঠিক আছে, হাইপারটেনশন, ব্রাডিকার্ডিয়া, ইররেগুলার রেসপিরেশন, এই জিনিসটা আমরা ট্রমা পার্টের সাথে একসাথে তোমাদের ডেসক্রাইব করে পড়াবো, সামনে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কীভাবে ডায়াগনোসিস করবো? ফার্স্ট অফ অল আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস কীভাবে? যে কোনো কিছু ডায়াগনোসিস বলতে আমরা কি বুঝি? হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, এই তিনটা মিলায় তো হচ্ছে আমরা একটা কনফার্ম ডায়াগনোসিসে পৌঁছাই, তাই তো? ডায়াগনোসিসের ফার্স্ট পার্ট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি আমরা কোথা কোথা থেকে নিছি? এর আগের দিন আমরা বলছি আমরা বাইরে ইভেন্টস অফ ইনসিডেন্ট যেখানে ঘটছে সেখানে নিছি, তাই না? তাহলে কারা কারা দিবে সেখান থেকে?
বাই স্ট্যান্ডার্ডস অ্যান্ড আদার্স থেকে, তাই না? প্যারামেডিক্স যারা ইয়াসে ছিল, ফিল্ডে ছিল, তাদের কাছ থেকে। তো এদের সবার কাছ থেকে নিলাম। দেন পেশেন্টের লোকজন যারা আসছে তাদের কাছ থেকে নিব। সব কিছু নেওয়ার পরে পেশেন্টকে আমরা ATLS গাইডলাইন অনুযায়ী প্রাইমারি সার্ভে এবং রিসাসিটেশন করে ফেলবো। যতক্ষণ পর্যন্ত পেশেন্ট রিসাসিটেটেড না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই সেকেন্ডারি সার্ভেতে যাব না। এই কনসেপশনটা একদম ক্লিয়ার থাকতে হবে। যদি আমার মনে হয় যে আমি প্রাইমারি সার্ভের সমস্ত কিছু শেষ করে ফেলছি কিন্তু পেশেন্ট রিসাসিটেটেড হয় নাই, এখনও পেশেন্ট স্টেবল না, আমি টোটাল প্রসিডিউর রিপিট করব। ঠিক আছে? ওকে। দেন আমি পেশেন্টকে একটা সিটি স্ক্যান করবো। মোস্ট অফ দ্য টাইম স্পেশালি যদি টার্সিয়ারি সেন্টারে হয় বা আমাদের দেশের অনুযায়ী ঢাকায় বা একটা বড় সেন্টারে যদি হয়, সেক্ষেত্রে ওদের ইমার্জেন্সি সেট আপে সিটি স্ক্যান থাকে। যদি থাকে সেক্ষেত্রে আমরা প্রাইমারি সার্ভের সময় লোকাল ইয়া থেকে সিটি স্ক্যান করব। আদারওয়াইজ যদি আমার সিটি স্ক্যানের জন্য দূরে নিতে হয়, সেট আপ করতে হয়, সময় লাগে, মনে হয় যেখানে সময় লাগবে, সেক্ষেত্রে আমি ওয়েট করব আনটিল পেশেন্ট ইজ স্টেবল। ঠিক আছে? সিটি স্ক্যান যখন করলাম তখন আমি কি পাবো, এই কথাটা মাথায় রাখতে হবে এবং এই ফাইন্ডিংসটা তোমাদের অস্পিতে লিখতে হবে। হাইপার ডেন্স লেন্টিফর্ম লেশন বিটুইন স্কাল অ্যান্ড ব্রেন। এই হাইপার ডেন্স লেন্টিফর্ম দুইটা কথা খুব জরুরি। হাইপার ডেন্স মানে কি, আমরা নর্মালি যে সাদা বা আইসোডেন্স যেই জায়গাটা বলি সেটা হচ্ছে আমরা যে শ্যাডো অফ লিভার এটার সাথে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে? তাহলে ওইটার সাথে যে একই রকম আছে সেটা আইসোডেন্স, যেটা হচ্ছে ওর থেকে বেশি সেটা হচ্ছে হাইপার ডেন্স। এই হাইপার ডেন্স শ্যাডোটা কেন আসছে, ওখানে ব্লাড জমা থাকে তাই। ঠিক আছে? ব্লাডে ক্যালসিয়াম থাকে না, তাহলে হাইপার ডেন্স হবে। এটা কি হবে, লেন্টিফর্ম। লেন্টিফর্ম মানে লেন্সের মতো। ঠিক আছে? বাইকনকেভ লেন্স ছিল না তোমাদের ফিজিক্সে, সেই লেন্সের মতো। এছাড়া কি বলছি যে মিডলাইন শিফট হইতে পারে, আর যদি কোনো জায়গায় মিক্সড ডেন্সিটি হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে এখানে অ্যাক্টিভ ব্লিডিং আছে। এখানে দেখো এই যে একটা কার্ভেচার, এই একটা কার্ভেচার। ঠিক আছে? তাহলে এটা লেন্সের মতো হয়েছে না, তাহলে এটা লেন্টিফর্ম। এই জায়গাটা দেখো, এই মিডলাইনটা সোজা হওয়ার কথা ছিল না, একদম স্ট্রেইট হওয়ার কথা, তাই না? সেটা কি হয়েছে, এখানকার প্রেশারের জন্য একটু এদিকে কার্ভ হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো যে হাইপার ডেন্স লেন্টিফর্ম কালেকশন কোথায় জমা হয়েছে, ইন বিটুইন স্কাল বোন অ্যান্ড ব্রেন বা ডুরা ম্যাটার। এবং এটা কি হয়েছে, মিডলাইনটা শিফট হয়েছে, ডেভিয়েটেড হয়েছে। এবং এখানে দেখো ভেন্ট্রিকেলের উপরে প্রেশার পড়ছে, কারণ ভেন্ট্রিকেলটা যদি নর্মাল থাকতো তাহলে এই দুই পাশ থেকে প্রজাপতির মতো দেখা যায়, তাই না?